লাগেজের মধ্যে কি ঢুকাইলি? জামা কাপড় না ইট? এই জন্য আমার গ্রামে আসতে ভালো লাগে না। দেখ যেদিকে তাকাবো কাদামাটি কাদামাটি আর কাদামাটি। এখানে পাড়া দিলেই কেমন জানি সাফোকেশন হয়, সহ্য লাগে। আর এটা কি শুরু করছে? এই রাখালের বাচ্চা, সমস্যা কি তোর? এভাবে আস্তে আস্তে কচ্ছপের গতিতে কেন হেঁটে আসতেছিস? জোরে চল। এভাবে যদি আসিস তাহলে তো বাসায় পৌঁছাতে পারবো না। ম্যাডাম, আপনি তো শুধু আপনার 4 হাত পাও নিয়ে হাইটে যাইতেছেন, আমি তো আমার 4 হাত পাও সহ এই যে পাথর ভর্তি লাগেজ টানতাছি। আমার কেমন কষ্ট হইতেছে আমি বুঝতেছি। এই রাখালের বাচ্চা চুপ থাক। এর মধ্যে কোনো পাথর নেই, এর মধ্যে দামি ড্রেস আছে, আর দামি ড্রেসের ওজন না একটু বেশিই হয়। এত কথা না বলে চুপচাপ বাড়িতে চল। আরে 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 ম্যাডাম 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 উঠেন 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 ম্যাডাম উঠেন উঠেন উঠেন। আরে আমার ড্রেস, আমার সারা শরীরে কান্না। কি অবস্থা করছিস তুই? এই সব কিছু তোর জন্য হইছে। বকিন্নির বাচ্চা, রাখালের বাচ্চা একটা। এত কথা না বলে যদি চুপচাপ হেঁটে যাইতিস তাহলে আমার এই কাদার মধ্যে পড়তে হতো না। ছি। আরে আমারে শুধু শুধু বকতেছেন কেন? আমি কি করছি? আপনি নিজে নিজেই তো পড়ে গেলেন। একটা থাপ্পড় মেরে দাঁত সবগুলো ফেলে দেবো বেয়াদবের বাচ্চা। তোর জন্য পড়ছি আমি। তুই বারবার কথা বলতেছিলিস, তোর কথা শুনতে গিয়ে আমি পড়ছি। তুই দেখ দেখ আমার দামি ড্রেসটা নষ্ট হয়ে গেল। তুই জানিস এই ড্রেসটার দাম কত? হ্যাঁ জানিস তুই? আমার জুতা, আমার জুতাটাও ছিঁড়ে ফেললি তুই। এই সব কিছু তোর জন্য হয়েছে। তুই জানিস এই জুতার দাম কত? আমার ড্রেস, আমার জুতা সবকিছু মিলে আমার কতগুলো টাকা নষ্ট হয়ে গেল। তার উপর আবার আমার স্কিনে কাদা। আমার স্কিনের কেয়ার করতে গিয়ে এখন এতগুলো টাকা লাগবে। এই টাকার মূল্য তুই কি বুঝিস? আরে তুই শুধু শুধু ওরে বকতেছিস কেন? ওর তো কোনো দোষ নেই, তুই নিজেরই তো ব্যালেন্স হারাই ফেলছিস। আর যাই হোক, তোর গা দিয়ে কাদার গন্ধ বেরোচ্ছে, বাসা চল, ফ্রেশ হতে হবে। আরে বাড়িতে তো যাবো, কিন্তু ইচ্ছা করতেছে এইটাকে ধরে এই কাদার মধ্যে চুবাই। অসহ্য, আমার জুতাটাও ছিঁড়ে গেছে, এখন আমার খালি পায়ে যেতে হবে। তুই আয় আজকে আমার সাথে বাড়িতে যাওয়ার পর তোর একদিন কে আমার একদিন। আমার কি দোষ? আমার শুধু শুধু বকলো কেন? ভালোই হয়েছে, অহংকারের পতন হয়েছে। যেমন অহংকার করবা তেমন ঠেলাটা বুঝবা। কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেল এখনো আসতেছে না? সৈকতকে পাঠালাম নিয়ে আসার জন্য। রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটেনি তো? মা, কিরে তোর এই অবস্থা কেমনে হলো? আমার এই অবস্থা কেন? ওই ছোট লোক ফকিন্নি রাখালটাকে তুমি কেন পাঠাইছো? ওই রাখালটার জন্য আজকে আমার এই অবস্থা। শোনো মা, আজকেও আসার পর যদি এর একটা বিহিত না করো তাহলে কিন্তু আমি এই বাড়ি থেকে চলে যাব। সৈকত আবার কি করলো? কি হয়েছে শুনতে চাও? কথা বেশি বলে কাজ কম করে। বাড়ির কোনো কাজ তো ঠিকঠাক মতো করে না। কথা বেশি বলতে বলতে রাস্তার মধ্যে আমি পড়ে গেছি। ওই ফকিন্নিটার জন্য আজকে আমার এই অবস্থা। ও বাড়ি আসার পর একটা না একটা ব্যবস্থা করবা। আচ্ছা ঠিক আছে শোন, সৈকত আগে বাড়িতে আসুক, তারপর দেখি কি করা যায়। হ্যাঁ মা, ও বাড়িতে আসুক। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আজকেই তুমি এর একটা বিহিত করবে, তা না হলে কিন্তু আমি এই বাড়ি থেকে চলে যাব। আমার কোনো দোষ নাই, বিশ্বাস করেন। ম্যাডাম শুধু শুধু নিজে নিজে পড়ে গেছে, আমি তো তারে ফালাই দেই নাই। সে আমারে বকাবাজি করতেছিল, আমি আস্তে আস্তে আটতেছিলাম। এটাই কি ওজন, মাথায় নিয়ে আটতে আটতে কষ্ট হইতেছিল, এই জন্য আমারে বকাবকি করতেছে। ফুট করে ঘুরতে গিয়ে পড়ে গেছে। আমার কি দোষ? কান্ত চুপ ফকিন্নি, আর একটাও বাজে কথা বলবি না। তোর কারণে আজকে আমার এই অবস্থা। এত বেশি কথা না বলে যদি কাজে মনোযোগী হতিস তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। আপনি সেই সময় থেকে আমার দোষারোপ করতেছেন কেন? আমি কি করছি? আচ্ছা ওই জায়গায় তো আরেকজন ছিল, তাই না? আপনার বান্ধবীরা জিজ্ঞাসা করেন না আমি কি করছি? আমি আপনার ঠেলা দিছি নাকি ধাক্কা দিছি? কি করছি আমি? আপনি তো শুধু শুধু পা পিছলা পড়ে গেছেন। সারা জায়গায় কাদা না, দেশ শুনে চলবেন না। চুপ, রাখালের বাচ্চা রাখাল, আর একটাও কথা বলবি না তুই। তুই যদি কথা কম বলে কাজ বেশি করতিস তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। সংসারের কাজে তো একদমই মনোযোগী হোস না কখনো, কিন্তু কথা
খুব বড় বড় কথা বলতে পারিস। দেখেন ম্যাডাম, আমি গরিব হইতে পারি, আমার কিন্তু একটা আত্মসম্মান আছে, আমার পরিবারের আত্মসম্মান আছে। আপনি আমারে যা কর কর, আমার বাপ মা তুলে কোনো কথা কইেন না। বলছি, বেশ করছি, প্রয়োজন পড়লে আবারও বলবো। তোর বাপের শিক্ষার কারণে আজকে তোর এই অবস্থা। শুন মা, তুই ঘরে যা, ফ্রেশ হ, আমি ওর সাথে কথা বলছি। শোনো মা, এটাকে দেখলে না আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আজকেই তুমি এর একটা বিহিত করবা, তা না হলে আমি 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 এই বাড়ি থেকে চলে যাবো। আয় আয়। দেখ সৈকত, তুই তো জানিস ওর একটু রাগ বেশি, ওর সাথে কেন তুই কথা বাড়াতে গেলি? খালাম্মা বিশ্বাস করেন, আমার কোনো দোষ নাই এই জায়গায়, আমি কিচ্ছু করি নাই, শুধু শুধু আমারে বকাবাজি করতেছে, এর জন্যই তো আমি তার মুখে মুখে তর্ক করছি। ঠিক আছে, তুই এটা ঘরে রেখে আয়, আমি তোকে একটা কাজে পাঠাবো। ঠিক আছে। আরে চাচা, কি হয়েছে আপনার? উঠুন। এখানে বসুন চাচা। চাচা, আপনার এই অসুস্থ শরীর নিয়ে আপনি সামনে কোথায় যেতেছিলেন? বাজারে যাইতে লইছিলাম, ডাক্তার দেখামো, মাথা ঘুরান্তা পইরা গেছি। কিন্তু আপনি অসুস্থ শরীর নিয়ে একা ডক্টরের কাছে যাচ্ছেন। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কেউ নেই, মানে আপনার ছেলে বা মেয়ে? আছে, একটা ছেলে আছে, বাড়িতে নাই। শরীরের মধ্যে অনেক জ্বর, ভাবলাম একটু ডাক্তারটা দেখাই। চলেন চাচা, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। আরে কাকা, এই অসুস্থ শরীর নিয়ে তুমি কই যাইতেছো? বাজারে যাইতেছি বাপ, শরীরের অবস্থা ভালো না, ডাক্তারটা দেখাইব। তো তুমি ডাক্তারের কাছে যাবে, তুমি আমারে কইতা, আমি তোমারে লইয়া যাইতাম। বাবা রে, তোমার একটা খবর কইব, সেই মানুষটা আমি পাই নাই, তাই ভাবলাম একা একাই যাই, কিন্তু যাইতে পারি নাই, রাস্তায় পইরা গেছিলাম। আচ্ছা, উনি আপনার কে হয়? আমার কাকা লাগে। আমি বুঝলাম না, আপনাদের কি কোনো কাণ্ড জ্ঞান নেই? উনি একজন বয়স্ক মানুষ, তার উপর অসুস্থ, ওনাকে একা একা রাস্তায় ছেড়ে দিয়েছেন কেন? আপনারা কি ডক্টরের কাছে নিয়ে যেতে পারেন না? আসলে চাচা দেখাশোনা আমরাই করি, ওনার একটা ছেলে আছে, কাজ করে, সবসময় দেখাশোনা করতে পারে না, তো তাই আমরাই ওনার দেখাশোনা করি। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, যাই হোক, আপনি যখন এসেছেন ওনাকে সাবধানে ডক্টরের কাছে নিয়ে যান। আচ্ছা, আপনার অনেক ধন্যবাদ। শোন, আমি অত কথা বুঝি না। তুই আমার থেকে টাকা নিয়েছিস, তুই আমার টাকা ব্যাক করবি। 10 দিনের কথা বলে নিয়েছিস, আজকে কয় মাস হলো? 2 মাস হয়ে গেছে। আমি কোনো কথা শুনতে চাই না, 2 দিনের মধ্যে আমি টাকা চাই। মমিতা, পরে কথা বলছি। হ্যাঁ মা। কিরে মা, তুই সবসময় মাথা গরম করে কথা বলিস কেন? আরে একটু তো মাথাটা ঠান্ডা করে কথা বলতে পারিস। আমি যখনই দেখি তখনই তুই রাগারাগি করতেছিস, আর রাগারাগি করে কথা বলিস। আমি না মা কারোর সঙ্গে যেচে পড়ে রাগারাগি করি না। সবাই আমার সঙ্গে কথা দিয়ে কথার বরখেলাপ করে ফেলে, এই জন্য আমার রাখতে হয়। আমি বলছিলাম কি, তুই এখানে কতদিন থাকবি? বেশি না, 3 দিন। আমি চাই তোর আর ঢাকায় যাওয়ার দরকার নেই, তুই বিয়ে শাদী কর, সংসার কর। আজব তো মা, এটা তুমি কোনো কথা বললে? আমি এখন ফাইনাল ইয়ারে, ফর্ম ফিল আপ হয়ে গেছে, কয়দিন পর ফাইনাল এক্সাম, এটা বাদ দিয়ে আমি এখন বিয়ে করব? ইম্পসিবল। আমি চাকরি করব, তারপর বিয়ে করব। কেন রে, লেখাপড়া করে তোকে চাকরি কেন করতে হবে? হ্যাঁ, আমার কি কোনো দিকে কম আছে? হ্যাঁ, আমার টাকা পয়সা সহায় সম্পত্তি কি নেই? আমাদের সবই তো আছে। তাছাড়া তুই আমার একমাত্র সন্তান, এত টাকা পয়সা কে খাবে? তাই বলি কি মা, সবকিছু বাদ দিয়ে
তুই বিয়ে শাদী কর, সংসার কর, সন্তানাদি হবে, আর এই নাতি নাতনিতে আমার বাড়ি ঘর ভরে যাবে। দেখ তো, আমার প্ল্যানটা কি খারাপ? আর আমার কি ইচ্ছে হয় না যে আমি আমার মেয়েকে বিয়ে দিয়ে যাই? দেখো মা, এসব বিয়ে টিয়ে না আমার দ্বারাই হবে না। আমি বিয়ে করতে চাই না, কিন্তু তারপরেও তোমরা বারবার জোর জবরদস্তি করো, যার কারণে আমি বিয়েতে রাজি হয়েছি। কিন্তু সেটা এখন না, আমার বিয়ে করতে এখনো 7 বছর সময় লাগবে। আর শোনো মা, সব সময় যদি আমার কানের কাছে বিয়ে 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 করে ঘ্যান ঘ্যান করো, তাহলে কিন্তু আমি আর গ্রামেই আসবো না, গ্রামে আসা বন্ধ করে দিব। ঠিক আছে, আমি আর তোকে কোনো দিন বিয়ের কথা বলবো না। তোর যখন ইচ্ছে তখন বিয়ে করিস। কথায় কথায় ইমোশনাল ব্ল্যাকমেল, সবকিছুই তো বোঝো, সবকিছু বোঝার পরেও কেন এসব কথা বলো? আমি জানি আমি ছাড়া তোমার কেউ নেই, তুমি ছাড়াও আমার কেউ নেই। তাই বলছি এসব বিয়ে শাদীর কথা বাদ দাও। আমি চাকরি করতে চাই, আমাকে চাকরি করতে দাও পড়াশোনা শেষ করে। আচ্ছা মা, ওই ছোট লোকটা কোথায় গেছে? কার কথা বলছিস? সৈকতের কথা? হ্যাঁ, ওই ছোট লোক রাখালটার কথা বলতেছি। কোথায় ও? ও, আমি ওকে একটু কাজে পাঠিয়েছি। ঠিক আছে, ও যখন তোমার কাজ শেষ করে বাড়িতে আসবে তখন বলবে পুকুর থেকে মাছ ধরতে। মা এখন যাও, আমার একটু ইম্পর্টেন্ট কথা আছে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। ঠিক আছে, যাচ্ছি। কি রে, কি করিস? কি আর করবো, তোকে বলেছিলাম না ওই যে একজনকে টাকা দিয়েছি, তার তো টাকা ফেরত দেওয়ার নাম গন্ধই নেই। তুই কোথায় গিয়েছিলিস? এই তো আমি একটু গ্রামটা ঘুরে দেখতেছিলাম। তোকে না বলছি একা একা কোথাও যাবি না, তারপরেও তুই আমাকে ছাড়া কেন গেলি? তুই এখানে কিছু চিনিস? এই গ্রাম সম্পর্কে জানিস? কি করব, তুই তো তখন ঘুমিয়েছিলি। ঘুমের মানুষকে কি কেউ ডাকে? এজন্য ভাবলাম গ্রামই তো, একটু ঘুরে দেখি, কোনো তো সমস্যা নেই। আমি ঘুমিয়ে থাকি আর যে অবস্থায় থাকি না কেন, আমাকে না জানিয়ে তুই কোথাও যাবি না, আর যাওয়ার সময় আমাকে সঙ্গে করে নিয়ে যাবি। আচ্ছা বাবা, ঠিক আছে, এরপর থেকে তোকে কিছু না বলে আমি বাইরে বের হব না। আর আজকে কি হয়েছে জানিস? আমি তখন ওইদিকে ঘুরতে গিয়েছিলাম, একটা গ্রামের মুরব্বী চাচা রাস্তায় পড়ে আছে। মানে তোদের এখানকার মানুষের না কোনো দায়িত্ব নাই। আমাদের গ্রামের মানুষদেরকে নিয়ে তোর ভাবতে হবে না, এরা এমনই। এরা সব কাজ করার জন্য টাকা পাবে, কিন্তু চিকিৎসা করার জন্য কোনো টাকা পাবে না। এদেরকে নিয়ে কথা বলতে আমার ভালো লাগে না। আর শোন, এই গ্রামে যদি পয়সাওয়ালা কোনো পরিবার থাকে, সেটা হচ্ছে আমার পরিবার। তুই দেখতিস, আমার যদি একটু জ্বর হতো, সামান্য একটু জ্বর বা কাশি, সিরিয়াল লেগে যেত ডাক্তারের। আর অন্য মানুষদের কথা কি বলবো, এরা প্রচুর পরিমাণের ফকিন্নি, কিপটা। অন্য সব কাজ করার জন্য টাকা পয়সা থাকবে, কিন্তু চিকিৎসা করার জন্য 1 টাকাও থাকবে না। যাই হোক, তুই ওদিকটা গিয়েছিলিস তাই না? হ্যাঁ, এদিকে যাবি? চল যাই। চল ঘুরিয়ে দেখাবো। আব্বা, 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 আব্বা। কিরে, আব্বারে কই থেকে নিয়ে আসলি? আরে চাচা বাড়ি থেকে একলা একলা বের হয়ে গেছে, ডাক্তারের কাছে যাই। রাস্তায় মাথা ঘুরে পড়ে গেছে, পরে আমি নিয়ে ডাক্তারের কাছে গেছি। আব্বা, তুমি একলা একলা বাড়ি থেকে বাইরে হইছো কেন? এমনিতে চলাফেরা করতে পারো না, তার উপরে ডাক্তারের কাছে যাইতেছিলে একা একা? জ্বরটা একটু বাইরে গেছিল, মনে করলাম যে ডাক্তার কাছে যাইতে হয়নি, রাস্তায় মাথা ঘুরে গেছিলাম। তোমার গায়ে তো অনেক জ্বর, তোমারে আমি কত করে কইছি আব্বা চলো ডাক্তারের কাছে চলো, আমি তোমারে নিয়ে যাই। আচ্ছা তুমি যদি একলা একলা না যাইতা তাহলে এই সমস্যাটা হইতো, যদি কোনো দুর্ঘটনা হয়ে যাইতো, তোমারে আর কি কমু আমি। আচ্ছা ডাক্তার কি কইছে রে ভাই? ডাক্তার কইলো চাচা রক্ত পরীক্ষা কইরা তারপরে ওষুধ দিব, এমনি এমনি ওষুধ দেয় নাই। কে শোনে কার কথা? আব্বার আমি অনেক দিন ধরে কইতেছি, আব্বা তোমার শরীরটা মেলা দিন ধরে খারাপ, চলো ডাক্তারের কাছে যাই, রক্ত পরীক্ষা করাই। রক্ত পরীক্ষা করার কথা তো অনেক আগেই ডাক্তার কইছে, আমার কোনো কথাই শুনে না। এটা বিপদ জন পাইতে যাইবো, এতিম কেডা হইব? আমি তো মুনা। আচ্ছা ভাই, তাহলে তুমি এক কাজ করো, তুমি তো সকাল সকাল কাজেই চলে যাও, তাহলে কালকে সকালবেলা আমি চাচারে লইয়া ডাক্তারের কাছে যাই, তুমি কি কও? আচ্ছা ঠিক আছে, আমি টাকা রাখা যামুনি, তুই সকাল সকাল এসে আব্বারে নিয়ে একটু রক্ত পরীক্ষা করাইস। তাহলে ভাই আমি যাই। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে চলে আসিস। তুমি আমার একটা কথা শুনবা না নাকি? হ্যাঁ চলো ঘরে চলো, কোনো কথা শুনো না আমার।
সাবধানে, দেখিস গরু গুতা দিবে কিন্তু। গরু হুশ হুশ আরে যাস না, হুশ হুশ। গুতা দিবে কিন্তু গরু। দাঁড়া, লাঠি নিয়ে আসি। আই আই, যা 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 যা। আরে আরে সভ্য, কি করতেছেন? শুধু শুধু অবলা গরুটারে মারতেছেন কেন? এই গরুটাকে মারবো না তো কি করব? অবলা গরু, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, এই রাস্তার মাঝখানে এই গরুটা দাঁড়িয়ে আছে, ওকে মারবো না তো তোকে মারবো? আরে অবলা গরুটারে না মাইরা আপনি তো রাস্তার সাইড দিয়েও যাইতে পারতেন, তাই না? ওতে যায় ঘাস খাইতেছিল। কি আমি পাশ কাটিয়ে যাব? আমি কি তোর মতো রাখাল ছোট লোক ফকিন্নি রে? শোন, আমি যে রাস্তা দিয়ে যাব ওই রাস্তায় যদি আমার সামনে কেউ পড়ে তার সরে যেতে হবে, আমি সরবো না। এই গরুটা যদি ভালোই ভালো সরে যেত তাহলে তো ওর আর এই মার খেতে হতো না। আপনারা গ্রামের সবাই চিনে আপনি অহংকারী একটা মাইয়া, কিন্তু গরু তো আপনারা চিনে না আপনি কতটা জেদি, কতটা অহংকারী। ওই যদি বুঝতে পারতো তাহলে তো এই রাস্তায়ও ঘাস খাইতো না, অন্য জায়গায় যায় ঘাস খাইতো। আর তাছাড়া গরুটা তো আপনাকেই। চুপ, গলা নামিয়ে কথা বলবি। তোর মতো ফকিন্নি থেকে আমার শিখতে হবে আমি কিভাবে কি করব। দেখেন ম্যাডাম, সবসময় রাখালের বাচ্চা কয়ে গালি দিবেন না। মানতাছি আমি গরিব মানুষ, আপনাকে বাড়ি ফিরি ফিরি খাই না, কাম কইরা খাই। তোর এত বড় সাহস, তোর মতো ফকিন্নির কাছ থেকে আমার এখন শিখতে হবে আমি কি করব কি করব না। তোর সাহস দেখে দিন দিন আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আমাদের বাড়ির রাখাল, আমাদের বাড়ির গরু চড়িয়ে তুই খাস, আর তুই আমার মুখের উপর কথা বলছিস? ফকিন্নি, আমি সেই প্রথম দিন থেকে দেখতেছি, আমি যখন আপনাকে বাড়ি প্রথম কাজে আইছি সেই দিন থেকেই আপনি আমার সাথে খারাপ আচরণ শুরু করছেন। শুনেন, মানতাছি আমি গরিব মানুষ, আমি চাইলে কিন্তু প্রতিবাদ করতে পারি, করি না কেন জানেন? আপনাকে সম্মান করি তাই। যত বড় মুখ নয় তত বড় কথা। তুই প্রতিবাদ করবি? তুই প্রতিবাদ করবি? হ্যাঁ, কর কর, কি করবি কর, আমিও দেখতে চাই তুই কি করতে পারিস। তুই আমার গায়ে হাত তুলবি? তোল, আমার গায়ে হাত তোল, আমিও দেখতে চাই তুই আমার গায়ে হাত তোল। এই যে থাপ্পড়টা আমার গালে মারলেন না, আমি চাইলেই কিন্তু থাপ্পড়টা ফিরাই দিতে পারতাম, আমারও কিন্তু হাত আছে। তাই আমি বুঝি একটা মাইয়ারে কিভাবে সম্মান করতে হয়। তোর অনেক বেশি বার বেড়ে গেছে, তুই অনেক বেশি কথা বলা শিখে গেছিস। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা তুই জানিস না। আমার মা তোকে মাথায় তুলেছে, তাই না? এই জন্য তুই মাথায় উঠে নাচতেছিস। আমার মায়ের এতটুকু বোঝা উচিত ছিল যে পায়ের জুতো পায়ে রাখতে হয়, কিন্তু তা না করে মাথায় উঠিয়ে ফেলেছে। আজকে আমাদের বাড়িতে তোর শেষ দিন, ছোট লোকের বাচ্চা। মা, মা, মা। কি রে, কি হয়েছে? এভাবে রাখতেছিস কেন? মা, ওই রাখালের বাচ্চাটাকে আজকে আজকে এই বাড়ি থেকে বের করে দিবা। কেন রে, ও আবার কি করেছে? মা, এত কিছু তোমার শুনতে হবে না, তুমি আজকে বের করবে কি না আমাকে সেটা বলো। শুন মা, শুন, ওকে যদি আমরা এই বাড়ি থেকে বের করে দেই ও অনেক কষ্ট পাবে। তাছাড়া এখানে কাজ করে ও তার নিজের সংসারটা চালায়। ও একটা ভালো ভদ্র শিক্ষিত ছেলে, চাকরি হচ্ছে না দিদায় আমি বলাতে আমাদের বাড়িতে কাজ করতেছে, তা না হলে করতো না। তুই রাগারাগি করিস না মা। শোনো, এসব ফালতু কথা আমাকে একদম বলতে আসবে না। ওর কত বড় সাহস, ও রাস্তার মধ্যে আমাকে অপমান করে কথা বলে, আমার বাড়িতে চাকর বাকরের কাজ করে খায় আর আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। এই ফকিন্নিটাকে তুমি আজকেই বের করে দিবা, আর যদি তা না করো আমি এই বাড়ি থেকে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলে দিব, ও যদি কোনো অন্যায় তোর কাছে করেই থাকে ও মাপ চেয়ে নেবে। মা শোনো, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। ওই ফকিন্নিটাকে দেখলে আমার মাথায় রক্ত উঠে যায়, ওকে আমি কোনোদিন সহ্য করতে পারি না। তার উপরে আজকে আমার সঙ্গে যে বিহেভিয়ার করেছে, ও এই বাড়িতে থাকতে পারবে না। পারবে না মানে পারবে না। আজকে বিকালের মধ্যে যদি তুমি এই বাড়ি থেকে ওকে বের করে না দাও তাহলে এই বাড়ি থেকে আমি চলে যাব। আয় আয়। আরে শোন না, খালাম্মা আমারে ডাকছেন? বস।
না বসতে হইব না, আপনার কিছু লাগবে আমি আইনা দিমু। কিছুই লাগবে না, বস, তোর সাথে কথা আছে। আর বস না। জি সৈকত, আমি জানি তুই খুব ভালো একটা ছেলে। তুই আমার বাড়িতে অনেক দিন ধরে কাজ করছিস। কি করে যে বলি, তোর আর এখানে কাজ করতে হবে না। খালাম্মা, আপনি আমারে বাড়ি থেকে বাইর করে দিলে আমার আর কিছু বলার থাকবো না। তো একটা কথা কি, আমি তো অন্য কোনো জায়গায় কাজ কামও করি না, আপনার এই জায়গায় কাজ করে আমার সংসারটা চালাই। আমার বাপে অনেক অসুস্থ, তার চিকিৎসার জন্য অনেক টাকারও দরকার। আমি যদি আপনাকে ওই জায়গা থেকে বাইরে হয়ে চলে যাই, তাহলে কেমনে আমার সংসারটা চালাবো এইটা চিন্তা করতেছি। ও আমাকে সাফ সাফ করে বলে দিছে, তুই যদি এই বাড়িতে কাজ করিস তাহলে আমার মেয়ে বাড়িতে থাকবে না, বিকাল বেলায় চলে যাবে। খালাম্মা, আমি চাই না আমার জন্য আপনার সংসারে কোনো অশান্তি হোক। আমি চাই আপনার মায়া এই জায়গায় থাক। যেহেতু আমি থাকলে সে থাকবো না, অসুবিধা নেই। আল্লাহর দুনিয়ায় কোনো না কোনো জায়গায় একটা কাজের ব্যবস্থা হয়েই যাইব। আচ্ছা ঠিক আছে, আমি চলে যেতেছি, আর আপনাকে বাড়িতে কামে আসব না। খালাম্মা, আমি আপনার অনেক মিস করব। দেখ বাবা, তুই রাগ করিস না, আমি জানি তুই খুব ভালো, কিন্তু আমার মেয়েটা যদি চলে যায় তাহলে আমি একা হয়ে যাব। কিন্তু তুই ছেলে মানুষ, কোথাও না কোথাও তোর একটা কাজের ব্যবস্থা হয়েই যাবে। আচ্ছা খালাম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে বাজান, কি হয়েছে তো? আব্বা, যে বাড়িতে রাখালের কাজ করতাম ওই বাড়ি থেকে আজকে বাইক করে দিছে আমার। কেন, তুই কি কিছু করছিলি? আব্বা, আমি তেমন কিছুই করি নাই, তোমার তো আগেই কইছি। ওই বাড়ির যে মায়াটা, ওই আমার চোখে দেখতে পারে না। আজকে মাঠে আমি গরু নিয়ে গেছিলাম, ওই পথ দিয়ে সে যাইতেছিল, হঠাৎ করে গরুরে মারতেছে। এর জন্য আমি প্রতিবাদ করতে গেছিলাম, তাই আমার একটা থাপ্পড়ও মারছিল। পরে কইছিল তোর এই কাজ থেকে বাইর করে দিল, আমার এই কাজ থেকে বাইর করে দিছে। আব্বা জানাস বাজার, যাগো টাকা আছে তারা গরিব রে মানুষগুলোই গণ্য করে না, তারা মানুষই চিনে না, তাগো বড় অহংকার। আব্বা, মাঝে মধ্যে কি মন চাই জানো, মইরাছে। আরে গরিব হয়ে জন্মগ্রহণ করাটাই ঠিক না, এটা পাপ। দুনিয়ার মানুষ দাম দেয় না, কেউ ভালো কথা কয় না, সবাই ছোট চোখে দেখে। টাকা পয়সা না থাকলে টাকা পয়সা বাড়ানো যায় না। এই যে শিক্ষিত হইছি, কি লাভ হইছে? এত কষ্ট করে টাকা খরচ করে আমরা শিক্ষিত বানাইছো, চাকরি বাধা করতেও পারতেছি না, আর গ্রামে কোনো চাকরিও নাই যে আমি চাকরি করব। কি করব কিছুই বুঝতে পারি না। আমি তো তোর কইছিলাম যে তুই শহরে চলে যা, শহরে গিয়া তুই একটা চাকরি বাকরি কর। না, তুই তো আমার কোনো কথাই শুনলি না। আব্বা, আমি যদি শহরে চলে যাই তাহলে তোমার দেখাশোনা কে করবো কত? আমি ছাড়া তোমার কে আছে? মা যদি পয়সা থাকতো আমি নিশ্চিন্তে শহরে যাই চাকরি করতে পারতাম, তোমার দেখাশোনার একটা লোক থাকতো। কিন্তু দেখো তোমার যে অবস্থা, তুমি ঠিকঠাক চলাফেরাও করতে পারো না, গোসলটা পর্যন্ত আমার করাই দেওয়া লাগে। আমি যদি তোমার কাছ থেকে চলে যাই তোমার কেনা দেখবো কত? না, আমি শহরে যাবো না, চাকরি বাধাও করবো না। আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেলেও কোনো সমস্যা নাই, আমি তোমার ছেড়ে যাবো না।
যদি পারি গ্রামে থেকে কিছু একটা করবো। এই গ্রামে থেকে তুই কি করবি? আব্বা কই কি, আমি তো ওই রাখালের কাজ কিছুদিন ধরে করছি, গরুর প্রতি না আমার একটা ভালোবাসা জন্ম নিছে। আমি একটা কাম করি, আমি গরু পালন করি, তুমি আমার একটা গরু কিনা দাও। দেখ, আমার বয়স হইছে, আমি আর কয়দিন বাঁচবো? আমার দিকে চিন্তা কইরা তুই তোর ভবিষ্যৎটা নষ্ট করে দিবি? আব্বা তোমাকে চিন্তাধারা চাকরিতেই পড়ে আছে। আচ্ছা চাকরিতে আমার কয় টাকা বেতন দিব কত? তুমি আমার বারবার কেউ শহরে চলে যাইতে, এমনিতে তোমার ছেড়ে যাইতে ইচ্ছা করে না, তার উপরে চাকরিতে একটা ফিক্সড বেতন দিব, ওইটা দিয়ে সংসার চালাইতে হইব। আমি চাকরি বাজার করতে চাই না। চাকরিতে 10,000, 15,000, 20,000 টাকা স্যালারি দিব, ওইটা দিয়ে আমাকে সংসার চলবো কত? আমি চাই একটা ব্যবসা বাণিজ্য করবো। তুমি এটা চিন্তা করো, আমি যদি একটা গরু পালি, ওই গরু থেকে আমার প্রতি বছর বাচ্চা দিব, ওই বাচ্চাটা আমি বড় করে 40,000, 50,000, 1 লাখ টাকায় বিক্রি করতে পারবো। তুমি একটা কাম করো, আমার একটা গরু কিনে দাও, তারপর দেখো আমি ওই একটা গরু দিয়া অনেক গরু বানাই ফেলবো। ঠিক আছে, আমি তোর একটা গরু কিনা দিব না। তুই যদি গরু পাইলা কিছু করতে পারস তবে আমার কোনো অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে আব্বা, তুমি তাহলে আমার একটা গরু কিনে দেওয়ার ব্যবস্থা করো। আব্বা গোসল করছো? আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য লুঙ্গি ব্যবস্থা নিয়ে আসি। এখন রিল্যাক্স, এখন একটু শান্তিতে থাকতে পারবো। মানে সকাল বিকাল উঠতে বসতে খেতে শুতে সারাক্ষণ ওই কামলাটার মুখ দেখতে হতো। ওর মুখটা দেখলেই আমার মেজাজটা গরম হয়ে যেত, আমার মাথায় রক্ত উঠে যেত। এখন যেদিকেই তাকাবো সেদিকেই শান্তি। দেখ, তুই কিন্তু একদমই কাজটা ঠিক করলি না। ছেলেটা তোদের বাসায় কাজ করে তাদের সংসার চালাতো, তুই তোর মাকে বলে ছেলেটাকে যে বাসা থেকে বের করে দিলি। এখন ওর সংসারটা চলবে কিভাবে বলতো? এই শোন, ওই ছেলেকে নিয়ে তোকে এত ভাবতে বলিনি। ওর সংসার কিভাবে চলবে এটা ও জানে, এগুলো নিয়ে আমাদের ভাবার কোনো প্রশ্নই আসে না। আর আমি বুঝলাম না, আমার বিড়াল অন্য মানুষের জন্য ম্যাও ম্যাও করছে। তুই হলি আমার বান্ধবী, তুই কথা বলে আমার পক্ষ নিয়ে কথা বলবি, তা না করে তুই কামলার পক্ষ নিয়ে কথা বলছিস। এই ওই রাখাল তোকে কি জাদু করছে? তুই কি ওই রাখালের প্রেমে পড়েছিস? হ্যাঁ, যদি এমনটা হয়ে থাকে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তোকে আমি গ্রামে নিয়ে এসেছিলাম এই গ্রাম ঘুরিয়ে দেখার জন্য, এই গ্রামের মানুষদেরকে দেখানোর জন্য, কিন্তু তুই এসে এই খ্যাতদের সঙ্গে মিশে আমাকে অপমান করে কথা বলছিস, তাই না? দেখ, তুই যেমনটা ভাবছিস ব্যাপারটা এমন না। আর তাছাড়া আমি তো দেখলাম না ছেলেটার এখানে কোনো দোষ আছে। দোষ তোর নিজের দোষের ভুলে তুই ছেলেটাকে এত বড় শাস্তি দিলি। তুই কিন্তু খুব ভালো মতোই জানিস যে তোদের বাসায় কাজ করে তারপরে সংসার চলে। তুই কিন্তু কাজটা একদম ঠিক করলি না। তুই নিজের ভুলের জন্য অন্যজনকে এত বড় শাস্তি দিতে পারিস না। আচ্ছা, তুই একবার চিন্তা করে দেখেছিস ছেলেটার সংসার চলবে কিভাবে? এই শোন, তার কি হবে কি হবে না এসব নিয়ে আমাদের চিন্তা করার কোনো প্রশ্নই আসে না, কোনো মানেই নেই। তোকে এত চিন্তা কে করতে বলেছে? ও জাহান্নামে যাক, ও যা খুশি তাই করুক, তা নিয়ে তো আমাদের এত ভাবার কোনো প্রশ্নই আসে না। সে যদি এই বাসায় থাকতো তাহলে দিন রাত 24 ঘন্টা তার সঙ্গে আমার ঝগড়া লেগেই থাকতো। আর এই জিনিসগুলো আমি একদম পছন্দ করি না। আমি একা থাকতে পছন্দ করি, একা থাকতে চাই। আর তুইও আমার সঙ্গে শান্তিতে এখানে দুদিনের জন্য ঘুরতে এসেছিস, ঘোর ফের খা দা, তারপর এখান থেকে চলে যা, ব্যাস। শোন, তুই একটা কথা হয়তো ভুলে গিয়েছিস, মানুষ চাইলে কিন্তু সবকিছু করতে পারে। এমনও হতে পারে তুই যে ছেলেটাকে বাসা থেকে বের করে দিলি সে একসময় প্রচুর টাকা কামাবে। তাই বলছি কি, মনুষ্যত্ব দিয়ে ভাব যে অন্যায়টা তুই করেছিলি, ছেলেটা না। দেখ শোন, কোনটাতে আমার ভালো হবে কোনটাতে আমার খারাপ হবে সেটা আমি খুব ভালো করেই জানি, তোর আমাকে বোঝাতে হবে না। সব জায়গায় তুই আমার কাছ থেকে বুদ্ধি নিয়ে চলিস, আর এখানে এসে তুই আমাকে বুদ্ধি দিচ্ছিস। মানে আমার এত খারাপ সময় এসেছে, আমি আমার যে বান্ধবীদেরকে চালাই এখন তার থেকে আমার বুদ্ধি নিতে হবে। শোন, আমার না এখন একদম ভালো লাগছে না, তুই এখান থেকে যা, আমাকে একটু একা থাকতে দে, যা। ঠিক আছে। উফ, কিরে রাখাল দেখছে এখন গরু কিনেছে। ওহ, ভুলে গেছি,
তুই তো এখন আর রাখাল নেই, তুই তো এখন মালিক হয়ে গেছিস, নিজে গরু কিনে গরুর ফার্ম দিয়েছিস। বাবা, তো কই তোর গরু কই? এখানে তো দেখতে পাচ্ছি 2-3টা। ম্যাডাম, আমি আপনাকে বাড়িতে কামলা হিসেবে কাজ করতাম, রাখালের কাজ। আপনি আমারে সহ্য করতে পারতেন না বিধায় আপনি আমারে আপনার বাড়ি থেকে বাইর করে দিচ্ছেন। এটা আপনার ক্ষমতায় ছিল তাই বাইর করতে পারছেন। তাই বলে কি আমি নিজে কিছু করতে পারব না? অবশ্যই করতে পারবো। আমি জীবনে গরু পালি নাই, তাই আপনাকে বাড়িতে যায় গরু রাখতে রাখতে গরুর প্রতি একটু ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। এর জন্য গরু কিনছি, গরু পালন করতেছি। আমার 6টা গরু আছে। আমি আশা রাখি কয়েক বছরের ভিতরে আমি 6টা গরু দিয়ে অনেক গরু বানাবো, গরু কিনবো, আমার ফার্মে অনেক গরু থাকবো। এই গরু বেচাই আমি একদিন আমার নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করব। এজন্যই মানুষ বলে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই। শোন, তুই কোনোদিনও কিচ্ছু করতে পারবি না। তুই যতই স্বপ্ন দেখিস না কেন, স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তুই কোনোদিনও তোর লক্ষ্য পূরণ করতে পারবি না। তুই গরিব, আজীবন গরিবই থাকবি। কেন পারবো না ম্যাডাম? আমি তো মানুষ ঠকাইতেছি না। আমি কোনো মানুষের চেহারা সুরত নিয়ে কথাও কইতেছি না, কারো অবস্থান নিয়ে কথাও কইতেছি না। আমি আমার নিজের কর্ম নিজে কইরা খাইতেছি, আমি পরিশ্রম করতেছি। কেউ আমার 2 টাকা দিয়ে বাইরে থেকে সাহায্য করে নাই। আমার আব্বা আমারে টাকা দিছে, তাই দিয়া গরু কিনছি। সেই গরু দিয়ে এতগুলো গরু হইছে। আমার বিশ্বাস আমি একদিন সফলতা অর্জন করতে পারবো। এই শোন, তুই কোনোদিনও কিচ্ছু করতে পারবি না, আর এটা আমার চ্যালেঞ্জ। ম্যাডাম, চ্যালেঞ্জ করেন না। পুরুষ মানুষের সাথে কোনোদিন চ্যালেঞ্জ করতে হয় না। শুধু আপনার সম্মান রক্ষা করার জন্য ওই জায়গা থেকে আমি চলে আইছি। হ্যাঁ, এইগুলা করব। এইগুলা আমার কাছে অনেক বড় দায়িত্ব। আমি আমার গরুগুলারে নিজের বাচ্চার মতো করে পালি। ওরা আমার অনুভূতি বুঝে। ওগুলো গোসল করানোর সময় হয়েছে, আমার যাইতে হইব। আর শুনেন, একটা কথা কই আপনাকে, আপনি যে অহংকার করেন না, এই অহংকার একদিন থাকবো না। যে জিনিস গণনা করা যায় সেই জিনিস একদিন শেষও হয়ে যায়। আপনি টাকার অহংকার করেন না, এই টাকার অহংকার আপনার একদিন দুমড়ে মুছে শেষ করে দিবে। কথাটা মনে রাখেন। ওরে বাবা, তাই নাকি? শোন, তুই না আমাকে তো জ্ঞান দিতে আসিস না। ঠিক আছে, তুই কর, তুই লাইফে বহুত উন্নতি কর, আমিও দেখতে চাই তুই কত উন্নতি করতে পারিস, আর তোর এই জীবনে তুই কত উপরে উঠতে পারিস। দুধ দুধ কতটুকু হইছে রে? এই যে 4-5 কেজির মতো হইব। আচ্ছা ঠিক আছে, ওই এক কাজ কর, ওই রফিক ভাইয়ের দোকানে এই দুধগুলা দিয়ে আমারে ফোন দিছিল, দুধ লাগবে, যা দিয়া। আচ্ছা ভাই, ওই বড়লোক ম্যাডাম তোমারে কি কইলো? শোন, অহংকারী মানুষরা কোনোদিন নিজে কিছু করতে পারে না, অন্যরা কিছু করতেও দেয় না। আমি তারে কইলাম আমি নিজের ফার্ম দিছি, 6টা গরু আছে আমার। সে আমারে আরো কইলো আমি জীবনে কিছু করতে পারুম না, আমার দ্বারা কোনোদিন সফলতা অর্জন করা সম্ভব না, অনেক কিছু। আচ্ছা বাদ দে, এইসব মানুষের কথা শুই না, নিজের সময় নষ্ট করতে চাই না। আচ্ছা তুই এক কাজ কর, আমার সাথে চল, ওই বাড়ি আরো কিছু দুধ আছে তো, ওটা একবারে নিয়ে তারপর দোকানে দিয়া। আচ্ছা ঠিক আছে, চলো ভাই। দেখো মা, তুমি আমার মেয়ের বান্ধবী, তুমি তো অন্তত ওকে বোঝাতে পারো, তাই না? দেখেন আন্টি, আপনি মনের মা হয়ে যদি ওকে না বোঝাতে পারেন, তাহলে আমি ওর ফ্রেন্ড হয়ে কতটুকু বোঝাতে পারবো? মা, তোমরা আমাকে নিয়ে কি আলোচনা করতেছো? তোকে নিয়ে কি বলবো মা, গ্রামের লোকজন তোকে নিয়ে নানান মন্তব্য করতেছে, তোরে বাজে কথা বলতেছে। তুই যতই লেখাপড়া করিস না কেন, তুই তো একটা মেয়ে মানুষ, মেয়ে মানুষের মতো চল না। শোনো মা, কে আমাকে কি বললো কি বললো না তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, এসব আমার কিচ্ছু যায় আসে না। আর আমি চাই তোমাদেরও যেন মাথা ব্যথা না হয়, আর এসব কথা কখনো আমাকে বলতে আসবে না। আসলে কি জানিস, সেই ছোটবেলা থেকে তুই কারো কথা শুনিস না, সব সময় নিজের বুদ্ধিতে চলিস, নিজের মতো চলিস। আমি তোর মা, আমি কি তোর কোনো খারাপ চাইবো? আরে তুই একটা মেয়ে মানুষের মতো চলাফেরা কর। তাছাড়া
তুই ছাড়া আমার আর কেউ নেই, এই বিষয়টাও তো তোর জানতে হবে, বুঝতে হবে না? হ্যাঁ মা, আমি জানি তুমি আমার ভালো চাও, কিন্তু আমাকে কেউ জ্ঞান দিক এটা আমি পছন্দ করি না। তুমি এই যে আমাকে জ্ঞান দিতে আসো, যেটার কারণে আমার অনেক খারাপ লাগে। আমাকে নিয়ে আর ফার্দার এসব কথা যদি বলো, এইসব ব্যাপার নিয়ে বলতে আসো, তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে সত্যি সত্যি চলে যাবো। মনি, যাও না, ওকে একটু বোঝাও। আব্বা, তুমি বাইরে বেরোছো কেন? তুই ঘরে বসে আর শুয়া সময় কাটতেছে না, তাই চিন্তা করলাম যে একটু বাইরে হাঁটাহাঁটি করি। আগের চেয়ে অনেক ভালো লাগতেছে। ভালো লাগলেই ভালো। তোর ব্যবসার খবর কি? আব্বা, ব্যবসার অবস্থা তো ভালো। ওই যে প্রতিদিন 20-22 কেজি করে দুধ হইতেছে। শোনো আব্বা, কাস্টমার একটু বেশি। কইতেছিলাম কি, আর দু একটা গরু যদি কিনতে পারি, তাহলে মনে করো ওই কাস্টমার গুলারেও আমরা সুন্দরভাবে সার্ভিস দিতে পারবো। তবে ই কর, দেখা টেখা আরো দু একটা গরুর ব্যবস্থা কর। হ্যাঁ আব্বা, এটাই তো চিন্তা করতেছি আর কি। দেখি ভালো গরু পাইলে নিয়ে নেব। আচ্ছা ভাই, তাহলে দুধ টুকা কি করুম? দুধ গুলো আর কি করবি, যা রান্না করে রেখে দে। আচ্ছা আব্বা চলো ঘরে চলো। আসো। আব্বা, আল্লাহ দিলে আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব ভালো, তুমি কোনো চিন্তা করো না। দেখবা কয়দিন পরে তোমার এই ক্রেস নিয়ে হাত করব না, তোমার উন্নত চিকিৎসার ব্যবস্থা করবো, তুমি সুস্থ হয়ে যাবে। আমার নিয়ে তোর চিন্তা করতে হইব না, ব্যবসা। আর ওই যে এই টাকা লেগে যে পাঠাইছিলি, ও কি আরিফ রে কালেকশনের জন্য পাঠাইছিলাম, এখন আইতেছে না তো। আচ্ছা আব্বা, তাইলে আমি দেখি কখন আইতেছে না কেন। ভাইজান, কিরে তোর আসতে তো দেরি হলো কেন? আর বইলো না ভাই, আমাকে পাড়ার যে রহিম মিয়া আছে না, উনি টাকা অ্যারেঞ্জ করতে লেট করে ফেলাইছে, টাকা ম্যানেজ করতে পারে নাই, তাই বসায় রাখছিল। আস্তে আস্তে দেরি হয়ে গেছে। এই নাও, এই নাও টাকাগুলো গুনে নাও। তুই গুনে আনছিস না, আমার আর গুনতে হইব না। আমি তোরে অনেক বেশি বিশ্বাস করি। শোন, আমার বিশ্বাস তুই আর আমি যদি ব্যবসাটারে সুন্দরভাবে পরিচালনা করি, তাহলে আজকের ব্যবসা আমাকে অনেক বড়। ভাই, আমি জানি তুমি আমার অনেক বিশ্বাস করো, তুমি চিন্তা করো না, তোমার এই বিশ্বাসের মর্যাদা আমি সবসময়ই রাখবো। ভাই আরেকটা কথা, আমাকে পূর্বপাড়ার আতিক ভাই আছে না, হ্যাঁ দোকানে প্রতিদিন 40 কেজি করে দুধ চাইছে। তাহলে তো ভালোই হয়েছে, 40 কেজি দুধ। কিরে বাজার, কি চিন্তা করতেছ? আব্বা, চিন্তা করতেছি আমাকে ওই যে বান্দা কাস্টমার গুলো আছে, প্রতিদিন যা করে দুধ দেই, ওইগুলো তো দুধ দেওয়া লাগবে, কিন্তু নতুন করে 40 কেজি দুধ তো আমাকে গরু তো হইব না। তবে আশেপাশে যা এই যে যারা কর নাকি একটা দুইটা কইরা এই গাবি পালে, তারপরে দুধ কালেকশন করবি। হ্যাঁ, তুমি তো ভালো কথা কইছো, এর জন্যই তো তুমি আব্বা। আচ্ছা শোন, একটা কাম কর, ওই 40 কেজি দুধ তুই গ্রামের আশেপাশে খোঁজ লাগা, যাকে গরুতে বেশি দুধ হয় ওইগুলা কালেকশন কর, আর ওকে কবি যে সমস্ত দুধ যেন আমার কাছে বিক্রি করে। আচ্ছা ভাই, আমি তাহলে যাইতাছি, সকাল থেকে গ্রামের সব দুধ আমি কালেকশন করতেছি। আর শোন, কিছু টাকা নিয়ে যা। না ভাই, টাকা লাগবে না। টাকা বাড়িতে তো চাচা চাচি আছে, তাই না? তাগো লেগে বাজার ঘাট করে নিতে হয় না, বড় হইছিস বুদ্ধি হয় না। এই নে ধর, এই 1000 টাকা রাখ, বাজার করে দিস। তাহলে যাই ভাই, আমি দুধের ব্যবস্থা করব। আব্বা, টাকাগুলো ডয়ারে রেখে দে। আগেই বলছিলাম, তুই মেয়ে মানুষ, কোনো ব্যবসা বাণিজ্যের দরকার নেই। আমার কোনো কথাই শুনলি না, বন্ধু বান্ধব যা বলেছে তুই সেই কাজটাই করেছিস। মা, স্টক মার্কেটের ব্যবসাটা করলে টাকা খুব তাড়াতাড়ি দ্বিগুণ হয়ে যায়। আমি কি করে জানতাম এভাবে লস খাবো?
বন্ধু বান্ধব বলেছে। এখন তো লস খেয়েছিস, এখন কি হবে? হ্যাঁ, বাড়ি ঘর সহায় সম্পত্তি সব তো বন্ধক রেখেছিস। এখন আমাদের রাস্তায় থাকতে হবে, এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কিন্তু মা, এই বাড়ি থেকে চলে গেলে আমরা কোথায় গিয়ে থাকবো? কোথায় থাকবি মানে? রাস্তায় থাকবি। তখন তো খুব অহংকার ছিল, আর অহংকারে মাটিতে পা পড়তো না, মানুষকে মানুষ বলে গণ্যই করতি না। আমি এখন বুঝতে পারতেছি মা, অহংকার পতনের মূল। অহংকার করেছি, তাই এখন আমার সব কিছু হারিয়েছি। এখন থেকে তুমি আমাকে যা বলবে আমি তোমার সব কথা শুনবো। যা গিয়ে কাপড় চোপড় গুছা। না, আপনাদের এই বাড়ি ছাড়তে হবে না। কি বলছে? আপনাদের যে ঋণ ছিল সেগুলো পরিশোধ করে দেওয়া হয়েছে। কি বলতেছেন? আমরা তো কোনো টাকা পয়সা দিই নাই, তাহলে দেনার সুদ হলো কেমনে? না না, কি বলছেন? আমি মজা করব কেন? আমি যা বলছি সত্যি বলছি। সমস্ত দেনা পরিশোধ করে দিয়েছে মানে? কিন্তু আমাদের তো এমন কোনো মানুষ নেই যে আমাদের এই বিপদের সময় আমাদের পাশে এসে দাঁড়াতে পারবে। শুনুন, আমরা অনেক খারাপ পরিস্থিতিতে আছি, এই সময় এসে আপনি আমাদের মজা নেবেন না। দেখুন, এই পৃথিবীতে এমনও লোক আছে যারা আড়ালে থেকে মানুষের উপকার করে, ঠিক তেমনি একজন আপনাদের পাশে দাঁড়িয়েছে, আপনাদের সমস্ত ঋণ পরিশোধ করে দিয়েছে। ভাই, আপনি ভিতরে আসুন। সৈকত, তুমি এখানে? হ্যাঁ, উনি। এই মহান মানুষটা আপনাদের ঋণের 15 লক্ষ টাকা পরিশোধ করে দিয়েছে আমাকে, তাই আপনার এই বাড়িতেই থাকছেন। মাইন ভাই, বাড়ির দলিলটা দেন। ও হ্যাঁ হ্যাঁ, এই তো। ঠিক আছে মাইন ভাই, আপনার তো কোনো দাবি দেওয়া নাই। না না, সব ঠিক আছে, আমি আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালাম্মা, এই নেন, আপনার বাড়ির দলিল আমি ফিরাই দিলাম। সৈকত, তুমি আমাদের দেনা কেন পরিশোধ করতে গেলে? তাছাড়া তুমি এত টাকা কোথায় পেলে? খালাম্মা, আমি এই বাড়িতে দীর্ঘদিন কাজ করছি, সেটা অনেক আগের কথা। কিন্তু আপনাকে ঋণ আমি পরিশোধ করতে পারব না। আপনার বাড়ির নুন খাইছি, আপনার সাথে বেইমানি করতে পারব না। যখন শুনলাম আপনার সমস্ত স্থাবর অস্থাবর বন্ধক রাখছেন, আর ম্যাডাম তার স্টক মার্কেটের সমস্ত টাকা পয়সা হারাই ফেলছে, সব লস করছে, তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আপনাকে সমস্ত টাকা আমি পরিশোধ করি। কারণ এই বয়সে আপনি যাইবেন কোথায়? আপনার যাওয়ার তো কোনো জায়গা নাই। আপনার মায়ের টাকার অহংকারে ডুইবা ছিল, যার কারণে আজকের এই অধপতন হয়েছে। আপনার মায়া বুঝতো না টাকার অভাব কি জিনিস। যখন যেই টাকা চাইছে সেই টাকা আপনি পাঠাই দিচ্ছেন, যখন যে টাকা খরচ করতে চাইছে সেই টাকা দিচ্ছেন খরচ করার জন্য। সে একবারে অনেক টাকার মালিক হতে চাইছে। ম্যাডাম, এক লাফে কোনোদিন গাছের মাথায় ওঠা যায় না। আস্তে আস্তে কাজ কইরা পরিশ্রমের মাধ্যমে নিজের পরিবর্তন করতে হয়। আপনি একদিন কি কইছিলেন মনে আছে? আমি কোনোদিন নিজের পরিবর্তন করতে পারব না। সেদিন 6টা গরু ছিল, আজকে আমার 250 গরু আছে, আমার 15টা ফার্ম আছে, আমি অনেক টাকার মালিক। টাকা পয়সা হাতের ময়লা, আইজ আছে কাইল নাই। এই জন্য টাকা নিয়ে কোনোদিন অহংকার করতে হয় না। দেন না, আপনার কাছে তখন টাকা পয়সা ছিল, আমার কাছে ছিল না। আজকে আমার কাছে টাকা পয়সা আছে, আপনার কাছে নাই। এটাই ভাগ্যের খেলা, ঘুরতেই থাকে। ভাগ্য কার কখন পরিবর্তন হয়ে যাইব কেউ কইতে পারে না। তাই কোনদিন টাকার অহংকার করতে নেই। আমি হেরে গেছি, আমি নিঃস্ব হয়ে গেছি। আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি যে অহংকার মানুষকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যায়। তুমি তোমার কথা রেখেছ, কিন্তু আজকে আমি পথের ফকির হয়ে গেছি, সব কিছু হারিয়ে ফেলেছি। আমি তোমার কাছে মাপ চাচ্ছি। আমি তোমার সাথে এতদিন যত অন্যায় করেছি, যত অবিচার করেছি,
তার জন্য আমি খুবই লজ্জিত। আমাকে প্লিজ তুমি মাফ করে দাও। না ম্যাডাম, আমার কাছে ক্ষমা চাইতে হইব না। দিন শেষে আপনি নিজের ভুলটা বুঝতে পারছেন, এটাই অনেক কিছু। খালাম্মা, আমি আপনার ছেলের মতো। আমি জানি আপনার পরিবারের হাল ধরার মতো কোনো মানুষ আপনার পাশে নাই। আপনি ভাবতে পারেন আমি আপনার পাশে আছি। যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় আমারে বলবেন, আমি সবসময় আপনার পাশে থাকার চেষ্টা করব। আর ম্যাডাম, যাওয়ার আগে একটা কথা কই, অহংকার পতনের মূল। জীবনে কখনো টাকা পয়সা নিয়ে অহংকার করবেন না। যা আইজ আছে কাল নাই। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।